এল চেঞ্জ দ্য ওয়ার্ল্ড মূলত একটা প্রিকুয়াল মুভি, মানে আগের কাহিনী। আমরা তো থার্ড পার্টে দেখেছি এল কিরাকে ধরার জন্য নিজের নাম ডেথ নোটে লিখেছিল। তবে এলের মৃত্যু ডেথ নোটে নাম লেখার সাথে সাথেই হয়নি। সে লিখেছিল 23 দিন পর সে হার্ট অ্যাটাক করে মারা যাবে। আর সেই 23 দিনে এল কি কি করেছিল সেটাই আমরা এই মুভিতে দেখতে চলেছি। এলের পার্সোনাল লাইফ সম্পর্কে আমরা খুব কমই জানতে পেরেছি। এই মুভিতে আমরা এলের সম্পর্কে আরো অনেক ইন্টারেস্টিং কিছু জানতে পারবো এবং বুদ্ধিমত্তার পাশাপাশি এলকে কিছুটা অ্যাকশনও করতে দেখব। বিশেষ করে এলকে যারা পছন্দ করো তারা তো এই মুভিটা অনেক বেশি এনজয় করবে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি ডেথ নোট 5 এল চেঞ্জ দ্য ওয়ার্ল্ড মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাজ ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। মুভির শুরুর দিকে আমরা এলকে আমেরিকা একটা কেস নিয়ে কাজ করতে দেখি। এল এখানে এফবিআই এজেন্ট নাওমি আর রেকে একটা কেসে গাইড করছে। যেহেতু এটা আগের কাহিনী তাই নাওমি এখনো বেঁচে আছে। নাওমি একটা বিল্ডিং এ গিয়ে একজন সিরিয়াল কিলারকে হত্যা করে। এর মাধ্যমে এই কেসের সমাপ্তি ঘটে। এরপর এল ওয়াটারিকে জাপানে যাওয়ার ব্যবস্থা করতে বলে। এল বলে সে 97% শিওর কিরা জাপানেই আছে। মূলত এখানে থেকে এল কিরার কেসে ইনভেস্টিগেশন শুরু করেছিল। নিউজে ফেক এলকে দেখানোর পর কিরা যখন ফেক এলকে মেরে ফেলে তখন এল বুঝে যায় কিরা জাপানেই আছে, তাই সে জাপানে যাওয়ার জন্য রওনা দেয়। এরপর আমরা যেমনটা দেখেছি সেভাবেই এল আর কিরার মধ্যে মাইন্ড গেম চলতে থাকে। এভাবেই 120 দিন কেটে যায়। এরপর থাইল্যান্ডে একটা গ্রাম দেখানো হয়। সেই গ্রামে একটা ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছে। মানুষ ভাইরাসে আক্রান্ত হয়ে ভয়ঙ্করভাবে মারা যাচ্ছে। তখন কিছু লোক সেখানে ভাইরাসে আক্রান্ত মানুষদেরকে সাহায্য করার জন্য আসে। তারা আক্রান্ত ব্যক্তিদের বডি থেকে ব্লাড স্যাম্পল সংগ্রহ করে। এরপর দেখা যায় আসলে এই লোকগুলো মানুষদেরকে সাহায্য করতে নয়, বরং ভাইরাস কতটা কার্যকর হয়েছে সেটা দেখতে এসেছে। মানে এরাই এই ভাইরাস ছড়িয়েছে। সেই গ্রামে এলের হয়ে কাজ করা একজন এজেন্ট এফ উপস্থিত ছিল। সে এসব দেখে দৌড়ে একটা বাচ্চা ছেলের কাছে যায়। অন্য সবাই ইনফেক্টেড হলেও এই বাচ্চা ছেলেটা এখনো ইনফেক্টেড হয়নি। এফ সেই বাচ্চা ছেলেটাকে নিয়ে পালাতে শুরু করে। এর পরপরই উপর থেকে বোম মেরে পুরো গ্রামটাকে জ্বালিয়ে দেওয়া হয়। এতে গ্রামে থাকা সকল ইনফেক্টেড মানুষ মারা যায়। তার মানে এটা একটা এক্সপেরিমেন্ট ছিল। কোনো একটা অর্গানাইজেশন তাদের তৈরি করা ভাইরাসের কার্যকারিতা চেক করার জন্য এই গ্রামের মানুষদেরকে ইনফেক্টেড করেছিল। আর কাজ শেষে প্রমাণ মুছে দেওয়ার জন্য বোম মেরে সবাইকে মেরে ফেলেছে। তবে এফ কোনো মতো ছোট্ট বাচ্চাটাকে সাথে নিয়ে একটা গাড়িতে করে সেখান থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু বেশি দূর যাওয়ার আগে লোকগুলো তাদের গাড়িটাকে দেখে ফেলে। তারা বলে একজনকেও প্রমাণ নিয়ে এখান থেকে জীবিত যেতে দেওয়া যাবে না। এদিকে এফ বাচ্চাটাকে বলে তাকে ওয়াটারির সাথে যোগাযোগ করতে হবে, ওয়াটারি তাকে রক্ষা করবে। অ্যাপ বাচ্চাটাকে ওয়াটারির নাম্বার বলে। তখন আমরা দেখতে পাই বাচ্চাটা অনেক জিনিয়াস। সে একবার শুনে সেই নাম্বারটা পুরোপুরি মুখস্থ করে ফেলেছে। ততক্ষণে হেলিকপ্টার থেকে তাদের উপর বোম মারা শুরু হয়। অ্যাপ বুঝতে পারে সে গায়ে নিয়ে পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে বাচ্চাটাকে জঙ্গলের মাঝে নামিয়ে তার গলায় একটা লকেট পরিয়ে দেয়। এরপর সে আবারও গায়ে নিয়ে আগাতে শুরু করে। তখন হেলিকপ্টারটা তার সামনে চলে আসে। হেলিকপ্টার থেকে বোম মেরে গাড়িটা ব্লাস্ট করে দেওয়া হয়। এতে এফ মারা যায়। ওয়াটারি এফের মৃত্যুর খবর এলকে জানায়। তখন এল হঠাৎ করে লাফ দিয়ে উঠে মিসা ওয়ানের থেকে নেওয়া ডেথ নোটে নিজের নামটা লিখে দেয়। আমরা এখানে এলের আসল নাম জানতে পারি। এলের নাম হচ্ছে এল ললেট। সে ডেথ নোটে লিখেছে 23 দিন পর হার্ট অ্যাটাক করে সে মারা যাবে। এটা দেখে ওয়াটারি অনেক শক হয়ে যায়। সে এলকে জিজ্ঞেস করে এল কেন এটা করেছে। এল বলে লাইট ইয়াগামি অবশ্যই ডেথ নোটে তার নাম লিখে তাকে হত্যা করতে চাইবে, তাই লাইট ইয়াগামিকে কিরা প্রমাণ করার জন্য আর মৃত্যুকে কিছু সময়ের জন্য ধোকা দিতে এটাই একমাত্র উপায় ছিল। কিরার মতো খুনিকে থামানোর জন্য এটা খুবই ছোট স্যাক্রিফাইস। কিরার কেসের দি এন্ড করার জন্য এল ওয়াটারিকে মিসাকে হেডকোয়ার্টারে নিয়ে আসতে বলে। হ্যালো বন্ধুরা, আপনার প্রিয় দলকে সমর্থন করার জন্য এটি দুর্দান্ত সুযোগ একটি অ্যাপে। এটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, জুভেন্টাস এবং লা লিগার স্পন্সর। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন এবং সেই ম্যাচে আপনি স্কোর প্রেডিকশন করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। এবং বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে। আপনি যা পছন্দ করেন তা বেছে নিতে পারবেন এবং রেজিস্টার করার সময় আমার প্রোমোকোড কিরা 09 ব্যবহার করে প্রথম ডিপোজিটে $130 পর্যন্ত পান। আপনি সহজেই আপনার উইনিংস বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তুলতে পারবেন। অনেকেই এটি ব্যবহার করছে, আপনিও এটি ব্যবহার করতে পারেন। সাপোর্ট টিম 24/7 কাজ করে, তাই আপনার উইথড্র নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে দেরি কি, আপনার প্রথম সেফটি বাজি ধরুন। নগদ পুরস্কার জিততে আমার প্রোমোকোড ব্যবহার করুন। কমেন্ট সেকশনে প্রোমোকোড পিন করা আছে। অন্যদিকে ইনফেকশিয়াস ডিজিজ সেন্টার অফ এশিয়ায় একজন সায়েন্টিস্ট ডক্টর নিকাইডোকে দেখানো হয়। ডক্টর নিকাইডো ল্যাবে তার মেয়ে মাকিকোকে কোনো কারণে একটা ইনজেকশন পুশ করে আর মাকিকোকে 4 ঘন্টা পর পর নিজের টেম্পারেচার চেক করতে বলে। তখন আরেকজন সায়েন্টিস্ট ডক্টর কুজো সেখানে আসে। মাকির মা জীবিত নেই,
তাই সে ডক্টর কুজোকে তার মায়ের মতো ভালোবাসে। ডক্টর কুজো মাকির হোমওয়ার্কে একটা লেখা দেখতে পায়, তবে সেই লেখাটা কি এবং কি কাজে লাগবে সেটা আমরা মুভির সামনে গিয়ে জানতে পারবো। এরপর ডক্টর কুজো আর ডক্টর নিকাইডো থাইল্যান্ড থেকে পাঠানো সেই ভাইরাসটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে। এই স্যাম্পল ওয়াশিংটন থেকে তাদের কাছে পাঠানো হয়েছে। ডক্টর নিকাইডো পরীক্ষা নিরীক্ষা করে বলে এই ভাইরাস দুইটা ডেঞ্জারাস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা আর ইবোলার মিশ্রণে বানানো হয়েছে, যার কারণে এটা অনেক বেশি মারাত্মক। এই ভাইরাস ইবোলার থেকেও 100 গুণে বেশি দ্রুত আক্রমণ করে। ডক্টর কুজো বলে অনেক দেশে বায়ো ওয়েপন তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কেউ হয়তো সফলভাবে বায়ো ওয়েপন তৈরি করে ফেলেছে। ডক্টর নিকাইডো বলে না, এই ভাইরাস একটা ফেলিয়ার। বায়ো ওয়েপন মানে ভাইরাস ওয়েপন তখনই সফল হয় যখন এই ভাইরাসের অ্যান্টিডোট থাকে। অ্যান্টিডোট না থাকলে ভাইরাসের উপর কারোই কন্ট্রোল থাকে না, তাই যে ভাইরাস তৈরি করে সেও মারা যায়। ডক্টর নিকাইডো বলে হয়তো এই ভাইরাসের অ্যান্টিডোট বানানো হয়েছিল, কিন্তু গত 20 ঘন্টায় ভাইরাস নিজে নিজে অনেকটা বিকশিত হয়ে গেছে, তাই সেই অ্যান্টিডোট এখন আর কোনো কাজের না। এরপর আমরা তৃতীয় পার্টের সেই সিনটা দেখতে পাই যখন ওয়াটারি মিসাকে হেডকোয়ার্টারে নিয়ে এসেছিল। এরপর কি হয়েছে সেটা আমরা সবাই জানি। র্যাম মিসাকে বাঁচানোর জন্য ওয়াটারি আর অ্যালের নাম ডেথ নোটে লিখেছিল। ওয়াটারির সাথে সাথে সেখানে মারা যায়, তবে অ্যাল তার নাম আগেই ডেথ নোটে লিখে রেখেছিল, তাই সে মারা যায় না। এরপর লাইট ইয়াগামি যে কিরা সেটাও প্রমাণিত হয়। অ্যাল ওয়াটারির মৃত্যুতে একা হয়ে যায়। ওয়াটারি ছাড়া অ্যালের আর কোনো গার্ডিয়ান ছিল না। এরপর অ্যাল ডেথ নোটগুলোকে পুড়িয়ে ফেলতে শুরু করে। তখন রিউক এসে অ্যালকে বলে সে কি চায় না কিরার মতো নতুন দুনিয়ার গড হতে। অ্যাল বলে লাইট যদি গড হতো তাহলে এভাবে মারা যেত না। অ্যাল রিউকের কথায় কান্না দিয়ে ডেথ নোটগুলোকে পুড়িয়ে দেয়। এরপর রিউক সেখান থেকে চলে যায়। অ্যাল অন্যান্য এজেন্টদেরকে ওয়াটারির মৃত্যুর খবর জানিয়ে দেয়। সেখানে কে নামের একজন এজেন্টকে আমরা দেখতে পাই। কে অ্যালকে রিপ্লাই দেয় সে ওয়াটারির মৃত্যুর খবর শুনে কষ্ট পেয়েছে। মূলত এই সকল এজেন্টদেরকে বলা হয় ওয়েমিস হাউস মেম্বার্স, যাদেরকে অরফানেজ থেকে ট্রেনিং দিয়ে এজেন্ট বানানো হয়েছে। ওয়াটারি তাদের সবার দেখাশোনা করেছে, আর তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে অ্যাল। অ্যাল কোনো কারণে এজেন্ট কে দেখে কিছুটা অবাক হয়, কিন্তু কেন অ্যাল অবাক হয়েছে সেটা আমরা পরে জানতে পারবো। এখন জাস্ট মনে রাখো, আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই আশা করি আমার অডিয়েন্স অ্যালের মতোই বুদ্ধিমান। তোমরা নিশ্চয়ই জানো অনলাইনে টাকা ইনকাম করা এতটাও সহজ না। এত সহজ হলে আমি অ্যাপে টাকা না লাগিয়ে কষ্ট করে ভিডিও বানাতাম না। তাই অবশ্যই তোমরা বুঝে শুনে নিজেদের টাকা অনলাইনে ইনভেস্ট করবে। যাই হোক, মুভিতে ফিরে আসি। এরপর ব্লু শিপ নামের একটা এনভায়রনমেন্টাল গ্রুপ দেখানো হয়, যারা মূলত পরিবেশের উন্নয়ন নিয়ে কাজ করে। এখানে রিভিল হয় যে ব্লু শিপ এনভায়রনমেন্টাল গ্রুপের মালিক প্রফেসর কাগামি মূলত এই ভাইরাস নিয়ে কাজ করছে। পৃথিবীতে মানুষের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, যার কারণে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের কারণে যুদ্ধ সংঘটিত হচ্ছে, যার কারণে পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। পৃথিবীকে রক্ষা করার জন্য তারা এই ভাইরাস ব্যবহার করে ওইসব মানুষদেরকে মেরে ফেলবে, যাদের কারণে পৃথিবী ক্ষতিগ্রস্ত হচ্ছে। বলতে গেলে তারাও কিরার মতো পৃথিবীকে একটা বেটার প্লেস বানানোর লক্ষ্যে কাজ করছে, কিন্তু এর বিনিময়ে অনেক মানুষ মারা যাবে। প্রফেসর কাগামি বলে তারা এই ভাইরাস টাকা ইনকামের জন্য বানায়নি, তারা পৃথিবীকে রক্ষা করার জন্য এই ভাইরাস বানিয়েছে। ব্লু শিপের একজন মেম্বার মাতুবা বলে হ্যাঁ সেটা আমরা জানি। তখন প্রফেসর রেগে গিয়ে বলে তাহলে তুমি এই ভাইরাস বিক্রি করার জন্য বায়ার কেন খুঁজছ? মানে মাতুবা প্রফেসরকে ধোকা দিয়ে এই ভাইরাস বিক্রি করতে চাইছে। প্রফেসর মাতুবাকে ধাক্কা দিয়ে চলে যেতে বলে। তখন মাতুবা ফিরে এসে তার বস প্রফেসর কাগামিকে মেরে ফেলে। এরপর সে গ্রুপের বস হয়ে যায়। তোমরা হয়তো বুঝতে পারছো না ভাইরাস আবার কিভাবে বিক্রি করা যায়। মূলত দুনিয়াতে যত ওয়েপন আছে তার থেকেও মারাত্মক হচ্ছে বায়ো ওয়েপন মানে ভাইরাস। যেমনটা আমরা কোভিডের সময় দেখেছি, একটা ভয়ঙ্কর ভাইরাস, আর সেই ভাইরাসের অ্যান্টিডোট যদি কারো কাছে থাকে তাহলে সে চাইলে পুরো দুনিয়াতে রাজত্ব করতে পারে, অথবা পুরো পৃথিবীটাকেই ধ্বংস করে দিতে পারে। ভাইরাস এমন একটা জিনিস যার বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে পারে না। এদিকে অ্যালের কাছে আর মাত্র 19 দিন সময় আছে। বসে না থেকে অ্যাল অনেকগুলো কেস নিয়ে কাজ করে, সেগুলোকে সলভ করে। এভাবেই আরো 5 দিন কেটে যায়। অ্যালের মৃত্যুর আর মাত্র 14 দিন বাকি আছে। তখন অ্যালের কাছে একটা কল আসে। একটা বাচ্চা বারবার বলতে থাকে F1225। অ্যাল বুঝে যায় অ্যাপ তাকে কোনো গিফট পাঠিয়েছে। মূলত গ্রাম থেকে উদ্ধার করা সেই বাচ্চাটাকে অ্যাপ গিফট হিসেবে অ্যালের কাছে পাঠিয়েছে। বাচ্চাটাকে খুঁজে বের করে তার কাছে আনতে আরো 2 দিন কেটে যায়। অ্যালের কাছে আর মাত্র 12 দিন বাকি। যেহেতু বাচ্চাটা ভাইরাস আক্রান্ত জায়গা থেকে এসেছে, তাই অ্যাল বাচ্চাটাকে সম্পূর্ণ পর্যবেক্ষণ করে দেখে সে ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা। এভাবেই আরো 2 দিন চলে যায়। আশ্চর্যজনক ব্যাপার হলো বাচ্চাটা সেই গ্রামে থেকেও ভাইরাসে আক্রান্ত হয়নি। এভাবেই আরো 2টা দিন চলে যায়। মানে এখন অ্যালের কাছে আর মাত্র 8 দিন সময় আছে। অ্যাল বাচ্চাটাকে নিয়ে তার হেডকোয়ার্টারে ফিরে আসে। তখন বাচ্চাটা অ্যালকে এফের দেওয়া সেই লকেটটা দেয়। অ্যাল দেখতে পায় লকেটের ভিতরে একটা মেমোরি কার্ড আছে, মানে অ্যালকে কোনো ইনফরমেশন পাঠিয়েছে। অন্যদিকে নিকাইডো তার মেয়েকে একটা সিরিঞ্জ আর একটা মেমোরি কার্ড দিয়ে বলে
তাকে এই সিরিঞ্জটা মেমোরিতে থাকা লোকেশনে পৌঁছে দিতে হবে। মাকি জিজ্ঞেস করে কিন্তু সে কে যার কাছে পৌঁছে দিতে হবে। তখন ডক্টর নিকাইডো মাকির হোমওয়ার্ক দেখিয়ে বলে এতদিন সে মাকিকে যে হোমওয়ার্কগুলো দিয়েছিল সেগুলোতে এর উত্তর লুকানো আছে। ডক্টর নিকাইডো মাকিকে আরও একটা হোমওয়ার্ক দেয়। এরপর মাকিকে ল্যাব থেকে চলে যেতে বলে। এরপর ডক্টর নিকাইডো যখন ভাইরাসের অ্যান্টিডোট বানানোর কাজ করছিল তখন মাতোবা তার দল নিয়ে ল্যাবে চলে আসে। তারা কয়েকজন সায়েন্টিস্টকে সেখানে গুলি করে হত্যা করে ফেলে। এরপর ডক্টর কুজো আসলে রিভিল হয় যে ডক্টর কুজোই মূলত এই ভাইরাসটা বানিয়েছে, আর সে এই ল্যাবে এই ভাইরাসটা বানিয়েছিল। ডক্টর নিকাইডো জিজ্ঞেস করে তারা এসব কেন করছে। মাতোবা বলে একমাত্র তারাই পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে যা প্রকৃতির জন্য ক্ষতিকর, তাই তারা এই ভাইরাস দিয়ে মানুষকে হত্যা করে পৃথিবীর ইকোসিস্টেমকে রক্ষা করবে। ডক্টর কুজো বলে এই সম্পূর্ণ প্ল্যানের মাস্টারমাইন্ড হচ্ছে সে নিজে। তারা ইউজলেস মানুষদেরকে হত্যা করে একটা নতুন ইকোসিস্টেমের একটা নতুন দুনিয়া তৈরি করবে। এভাবেই ডক্টর কুজো ডক্টর নিকাইডোকে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু ডক্টর নিকাইডো কোনোভাবেই এত মানুষের স্যাক্রিফাইস দিতে রাজি হয় না। তখন ডক্টর নিকাইডো বলে সে অ্যান্টিডোট আবিষ্কার করতে সফল হয়েছে ঠিকই, কিন্তু এই অ্যান্টিডোট কিছুতেই তাদের হাতে দিবে না। অ্যান্টিডোট না পেলে তারা ভাইরাসও ছড়াতে পারবে না, কারণ এতে তারা নিজেরাও মারা যাবে। ডক্টর নিকাইডো অ্যান্টিডোটের সকল ইনফরমেশন ডিলিট করে দেয়, আর তার তৈরি করা একমাত্র অ্যান্টিডোটটাকেও সে ডিস্ট্রয় করে দেয়। তখন মাকি কোনো কারণে তার বাবার কাছে ফিরে এসেছিল, সে লুকিয়ে এই সব কিছুই দেখে ফেলে। ডক্টর নিকাইডো বুঝতে পারে সে অ্যান্টিডোট ডিস্ট্রয় করে দিল ডক্টর কুজো তাকে অ্যান্টিডোট বানাতে বাধ্য করবে, তাই সে নিজের বডিতে সেই ভাইরাস ইনজেক্ট করে দেয়। এতে মুহূর্তের মধ্যে ডক্টর নিকাইডোর মধ্যে ভাইরাস আক্রমণ করতে শুরু করে। তখন ডক্টর কুজো ল্যাবের ডিস্ট্রাকশন মোড অন করে দেয় যাতে ভাইরাস ল্যাব থেকে বের হতে না পারে, কারণ এতে তারা নিজেরাও ইনফেক্টেড হয়ে যাবে। মাকি তার বাবার এই করুণ পরিস্থিতি নিজ চোখের সামনে দেখতে পায়। ডক্টর নিকাইডো খুবই করুণভাবে মারা যায়। এরপর মাকি কাঁদতে কাঁদতে ল্যাব থেকে বের হয়ে আসে। তার বাবা তাকে যে মেমোরি কার্ডটা দিয়েছিল সেই মেমোরি কার্ড থেকে অ্যাড্রেস বের করে ট্যাক্সি নিয়ে সে লোকেশনের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে এফের দেওয়া সেই মেমোরি কার্ড চালু করে এফের থেকে ভাইরাসের কিছু ইনফরমেশন জানতে পারে। এফ বলে ভাইরাসের সবার খারাপ অবস্থা হলেও একটা ছেলেকে সে খুঁজে পেয়েছে যে এই ভাইরাসে আক্রান্ত হয়নি, তাই তাকে ওয়াটারের কাছে পাঠানো হয়েছে। সে আরও জানায় এই ভাইরাস একটা গ্লোবাল টেররিস্ট অ্যাটাকের সাথে সম্পৃক্ত। সে মাতুবার ছবি দেখিয়ে বলে মাতুবা এই কেসের সাথে গভীরভাবে জড়িত আছে। তখন ভাইরাসের উপর লেখা একটা বই নিয়ে পড়তে শুরু করে। এদিকে মাতুবা ডক্টর কুজো ল্যাবে তন্ন করে খুঁজেও অ্যান্টিডোট সম্পর্কে কোনো ডাটা খুঁজে পায় না। তখন ডক্টর কুজো ভাবতে থাকে ডক্টর নিকাইডো অবশ্যই কোথাও না কোথাও কিছুটা হিন্ট রেখে গেছে। তখন তার মাকির হোমওয়ার্কে দেখা একটা লেখার কথা মনে পড়ে যায়। সেটা মূলত একটা কোড ওয়ার্ড ছিল। সেই কোড ডিকোড করে ডক্টর কুজো একটা নাম জানতে পারে, যেটা হচ্ছে ওয়াটারি। এরপর আমরা একটা শকিং জিনিস জানতে পারি, ডক্টর কুজোই হলো এজেন্ট কে, যে এর আন্ডারে কাজ করে। তখন কুজো সাথে সাথে কে কল করে। সে কে জানায় একটা নতুন ডেডলি ভাইরাস ছড়িয়ে পড়েছে। সে আর তার পার্টনার সে ভাইরাসের অ্যান্টিডোট নিয়ে কাজ করছিল। তার পার্টনার যখন অ্যান্টিডোট আবিষ্কার করতে সক্ষম হয়েছিল তখন কেউ একজন তাকে হত্যা করে ফেলেছে। এর সাথে সাথে অ্যান্টিডোটের সকল তথ্য মুছে গেছে, তাই কুজো কে সে ডাটা উদ্ধার করে দিতে বলে। বলে তার এই বিষয়ে সকল ইনফরমেশন প্রয়োজন হবে, তাই কুজোকে আগামীকাল দুপুরে হেডকোয়ার্টারে এসে দেখা করতে বলে। লোকেশনের ম্যাপ পাঠিয়ে দিয়ে কল কেটে দেয়। এরপর কল রেকর্ডিং আবারও চেক করে। তখন কুজোর পাশে থাকা একটা বস্তুর উপর জুম করে রিফ্লেকশনে দেখতে পায় 4 জন মানুষ কুজোর পাশে দাঁড়িয়ে আছে, আর তাদের একজনের হাতে বন্দুকও আছে। বুঝে যায় কিছু একটা সমস্যা অবশ্যই আছে। মাতুবা জিজ্ঞেস করে সে কার সাথে কথা বলেছে। কুজো বলে এখন ই পারবে মাকির থেকে ইনফরমেশন উদ্ধার করে দিতে। এর মৃত্যুর আর মাত্র 6 দিন বাকি। তখন মাকি এর হেডকোয়ার্টারের সামনে চলে আসে। তার মানে ডক্টর নিকাইডো মাকিকে ওয়াটারের লোকেশন দিয়েছিল। মাকি ভিতরে এসে কে সবকিছু জানায়। মাকির সাথে থাকা সেই সিরিঞ্জটা দেখে বলে এটা কোনো অ্যান্টিডোট না, এটা হচ্ছে ভাইরাস, আর অ্যান্টিডোট কারো কাছে থাকা উচিত না, কারণ কেউ অ্যান্টিডোট পেয়ে গেলে তাকে আটকানো অসম্ভব হয়ে যাবে। ডক্টর নিকাইডো পরীক্ষা নিরীক্ষা করার জন্য ওয়াটারের কাছে ভাইরাসের এই স্যাম্পলটা পাঠিয়েছে, আর অ্যান্টিডোট সহ নিজেকে ধ্বংস করে দিয়েছে। বাবার মৃত্যুর কথা ভেবে মাকি অনেক কান্না করতে শুরু করে। তখন মাকিকে খাবার এনে দেয়। এরপর মাকি নিজের বডি টেম্পারেচার চেক করে। সে কে জানায় তার বাবা তাকে প্রতি 4 ঘন্টা পর টেম্পারেচার মাপার জন্য বলেছিল। এর পরপরই হেডকোয়ার্টারে অ্যালার্ম বেজে ওঠে। মূলত কুজো দলবল নিয়ে এর হেডকোয়ার্টারের সিকিউরিটি ভেঙে ভিতরে প্রবেশ করেছে। তখন মাকি দৌড়ে তাদের সামনে চলে যায়। মাকিকে দেখে কুজো বলে তার বাবা তার কাছে যে জিনিসটা দিয়েছে সেটা যেন তাদেরকে দিয়ে দেয়। সে বলে মাকিকে বাঁচাতে পারবে না, কারণ শুধু বুদ্ধির কাজ করতে পারে, অ্যাকশন করা এর কাজ না। তখন মাকি তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তার সাথে থাকা সেই ভাইরাসটা নিজের ঘাড়ে ইনজেক্ট করে দেয়।
মাকি ভেবেছে সে নিজে ভাইরাসে ইনফেক্টেড হবে আর কুজো সহ বাকিদেরকেও ইনফেক্টেড করে দিবে, যাতে সবাই মারা যাবে। তখন তারা ভয় পেয়ে মাকিকে গুলি করে মেরে ফেলতে যাবে। তখন অ্যাল এসে দূর থেকে একটা লাঠি ছুঁড়ে মারে। এরপর মাকিকে নিয়ে ভিতরে চলে যায়। মাকির শরীরে ভাইরাস আছে, তাই কেউ মাকির কাছে যাওয়ার সাহস করে না। মাকি তখনও প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে যেতে চায়, কিন্তু অ্যাল মাকি আর সেই বাচ্চাটাকে নিয়ে হেডকোয়ার্টার থেকে বেরিয়ে চলে আসে। সেখানে একজন FBI এজেন্ট শুরুগে এসে অ্যালকে বলে ওয়াটারি আগে অ্যালকে প্রোটেক্ট করতো, আর এখন ওয়াটারির অনুপস্থিতিতে সে অ্যালকে প্রোটেক্ট করবে। এরপর অ্যাল একটা ভ্যানে গিয়ে ওঠে, যেটা তার ছোটখাটো হেডকোয়ার্টার। এটা ইমার্জেন্সির সময় ব্যবহার করার জন্য বানানো হয়েছে। তারা ভ্যান নিয়ে বের হয়ে চলে যায়। কুজো বুঝতে পেরে যায় মাকির কাছে কোনো অ্যান্টিডোট নেই। তখন অ্যাল তার মোবাইল হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারে থাকা সকল তথ্য মুছে ফেলে। অ্যালের গাড়ি তখন মিস্টার সুরুগা ড্রাইভ করছিল। কিছু দূর গিয়ে অ্যাল বাচ্চাদেরকে নিয়ে গাড়ি থেকে নেমে যায় আর সুরুগাকে 2 ঘন্টা গাড়ি ড্রাইভ করে আবারও এই জায়গায় ফিরে আসতে বলে। তখন সুরুগা বুঝতে পারে তাদের গাড়ির পিছনে মাতবার লোকেরা তাড়া করেছে। অ্যাল তো বাচ্চাদেরকে নিয়ে চলে যায়, আর এদিকে সুরুগা মাতুবার লোকেদেরকে রাস্তায় ঘুরাতে থাকে। অ্যাল সুপার শপে গিয়ে কিছু জিনিসপত্র কিনে সেটা দিয়ে একটা মেশিন বানায়। এরপর বাচ্চাদেরকে নিয়ে খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে যায়। সেখানে অ্যাল মাকিকে বলে মনে হচ্ছে মাকির সাথে করে যে ভাইরাসের স্যাম্পলটা এনেছিল সেটা ফেক, যার কারণে মাকি এখন পর্যন্ত আক্রান্ত হয়নি। আসল ভাইরাস হলে মাকি অনেক আগে আক্রান্ত হয়ে যেত। তার বডি টেম্পারেচারেও কোনো পরিবর্তন হয়নি। তখন হঠাৎ মাকির মনে পড়ে তার বাবা তাকে প্রতি 10 দিন পর পর কিসের জন্য একটা ইনজেকশন দিত। হয়তো এই কারণেই মাকির বডিতে এখন পর্যন্ত ভাইরাস আক্রমণ করতে পারছে না। এদিকে এই ব্যাপারটা ডক্টর কুজো বুঝে যায়। মাতুবা বলে তার মানে মাকির বডিতে এখন একই সাথে ভাইরাস এবং অ্যান্টিডোট দুইটিই আছে, তাই যে করেই হোক মাকিকে তাদের ধরে আনতেই হবে। কুজো বলে এভাবে হবে না, তাদেরকে অন্য একটা প্ল্যান করতে হবে। অন্যদিকে অ্যাল মাকি আর বাচ্চাটাকে নিয়ে ট্রেনে করে কোথাও যাওয়ার জন্য রওনা দিয়েছে। মাকি জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে। অ্যাল বলে সে ভাইরাস নিয়ে লেখা একটা বই পড়েছিল। মাকির বাবা সেই বইয়ের কো-রাইটার ছিল, তাই তারা বইয়ের আরেকজন লেখক প্রফেসর মাতসুদার কাছে যাবে। মাকির বাবা আর প্রফেসর মাতসুদা একসাথে কাজ করেছে, তাই প্রফেসর মাতসুদা অবশ্যই এই ভাইরাসের অ্যান্টিডোট আবিষ্কার করতে পারবে। কিন্তু তখনই একটা নিউজ সম্প্রচার করা হয়, যেখানে ডক্টর কুজো বলছে যে তাদের তত্ত্বাবধানে থাকা একজন রোগী হসপিটাল থেকে পালিয়ে গেছে। রোগী একটা 12 বছরের মেয়ে। সে এক ভয়ানক ভাইরাসে আক্রান্ত হয়েছে, যা অন্যদের মাঝেও ছড়িয়ে যেতে পারে। আর এই ভাইরাসের কোনো ভ্যাকসিনও আবিষ্কার হয়নি। এর সাথে মাকির একটা ছবিও দেওয়া হয় এবং মাকিকে ধরিয়ে দিতে বলা হয়। তখন ট্রেনের যাত্রীরা এই নিউজ দেখে মাকিকে চিনে ফেলে। সবাই অনেক ঘাবড়ে যায় আর ভয় পেয়ে ট্রেন থেকে বের হয়ে যেতে শুরু করে। অ্যাল বলে এখন আর পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করা তাদের জন্য সেফ না, তাই তারা সাইকেলে করে প্রফেসর মাতসুদার কাছে যেতে শুরু করে। এদিকে আমরা জানতে পারি FBI এজেন্ট সুরুগে মূলত ডেথ নোট উদ্ধার করার জন্য অ্যালের সাথে থাকছে, যাতে সে অ্যালের বিশ্বাস অর্জন করতে পারে। মূলত সরকার ডেথ নোট নিজেদের আয়ত্তে রাখতে চাইছে। অ্যাল আর মাকি দীর্ঘ সময় ট্রাভেল করে প্রফেসর মাতসুদার লোকেশনে পৌঁছায়। তবে প্রফেসর মাতসুদা অ্যালের উপর অনেক রেগে যায়। সে বলতে থাকে অ্যাল অনেক ইররেসপন্সিবল, সে কেন ভাইরাস আক্রান্ত একটা মেয়েকে এভাবে এখানে নিয়ে এসেছে। তখন অ্যাল প্রফেসরকে অ্যান্টিডোট বানানোর জন্য রিকোয়েস্ট করে, কিন্তু প্রফেসর বলে সে ভয় পাচ্ছে, কারণ সে এর আগেও ভ্যাকসিন আবিষ্কার করেছিল, যার কারণে অনেক মানুষ মারা গিয়েছিল। অ্যাল বলে সে নিজে অনেক আপনজনকে স্যাক্রিফাইস করেছে, কিন্তু সে চোখের সামনে থাকা জীবনগুলোকে আর স্যাক্রিফাইস করতে পারবে না। তখন প্রফেসর অ্যান্টিডোট বানাতে রাজি হয়। সে মাকির ব্লাড নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে। এভাবেই আরও একদিন কেটে যায়। অ্যালের হাতে এখন মাত্র 3 দিন সময় আছে। অ্যাল জিজ্ঞেস করে কিছু খুঁজে পাওয়া গেছে কিনা। প্রফেসর বলে পরীক্ষা নিরীক্ষা করে জানা গেছে মাকির বডিতে মূলত লো ব্লাড সুগার আছে। মনে হচ্ছে সুগার লেভেল কম হওয়ার কারণে এখন পর্যন্ত মাকির বডিতে ভাইরাস অ্যাক্টিভ হতে পারেনি। মাকির বাবা মাকিকে যে ইনজেকশন দিয়েছিল, হয়তো তার কারণেই মাকির সুগার লেভেল লো। অর্থাৎ এই ভাইরাসের পাওয়ার সোর্স হচ্ছে সুগার। পাশেই বাচ্চা ছেলেটা বোর্ডে একটা অঙ্ক করছিল। সে অঙ্কটা মেলানোর পর যে উত্তরটা পায় সেটা হচ্ছে 1311। সে অ্যালের সামনে এসে বারবার 1311 বলতে থাকে। অ্যাল বুঝতে পারে এটা হচ্ছে একটা কোড ওয়ার্ড। ইংরেজি বর্ণমালায় 13 নম্বরে হচ্ছে M আর 11 নম্বরে হচ্ছে K। তখন মাকি বলে ওঠে তার বাবাও তাকে শেষবার এই হোমওয়ার্কটাই দিয়েছিল। অ্যাল বুঝতে পারে এটা প্রফেসর নিকেটর দেওয়া একটা মেসেজ। এর মাঝেই অ্যান্টিডোটের কোনো হিন্ট আছে। অ্যাল তখন M এবং K দিয়ে কিছু জিনিসের নাম বলে আর প্রফেসরকে সেখান থেকে পরিচিত একটা ওয়ার্ড খুঁজে বের করতে বলে। এভাবেই বলতে বলতে অ্যাল যখন মিডকাইন বলে, তখন প্রফেসর বলে ওঠে মিডকাইন হয়তো এই ভাইরাসকে ধ্বংস করতে পারবে। এখানে M দিয়ে মিড এবং K দিয়ে কাইন, কিন্তু মিডকাইন দিয়ে অ্যান্টিডোট তৈরি করতে 10 মিলিয়ন ইয়েন আর 5 বছর সময় লেগে যাবে। তখন অ্যাল বাচ্চা ছেলেটাকে দেখিয়ে বলে এই বাচ্চাটা ভাইরাস আক্রান্ত গ্রাম থেকে এসেছে, কিন্তু সে ভাইরাসে আক্রান্ত হয়নি। হতে পারে বাচ্চাটার বডিতে মিডকাইন প্রোটিন আছে। এমন হলে তারা বাচ্চাটার রক্ত থেকে মিডকাইন বের করে একদিনের মধ্যেই অ্যান্টিডোট তৈরি করতে পারবে।
তখন চেক করার জন্য প্রফেসর বাচ্চাটার বডি থেকে ব্লাড স্যাম্পল নিয়ে রিসার্চ শুরু করে দেয়। সময় কাটানোর জন্য এল, মাকি আর বাচ্চাটা মিলে ছাদের উপরে পিকনিক করতে যায়। খাওয়ার সময় মাকি এলকে জিজ্ঞেস করে, এল সবসময় মিষ্টি জাতীয় খাবার খায় কেন? এল বলে, কারণ সুগার ব্রেনের জন্য খুবই উপকারী। এরপর মাকি এলকে বলে, এল সবসময় কুঁজো হয়ে হাঁটে, তার মেরুদণ্ড সোজা করা উচিত। তখন এল প্রথমবারের মতো তার মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়। বাচ্চারা এটা দেখে হাত তালি দেয়। পিকনিক শেষ করে নিচে নামার সময় মাকি বলে সে টয়লেটে যাবে, তাই এল ল্যাবের ভিতরে চলে যায়। কিন্তু এই সুযোগে মাকি ল্যাব থেকে পালিয়ে বের হয়ে যায়। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও মাকি যখন ফিরে আসে না, তখন এল সন্দেহ করে মাকি কোথাও গিয়েছে কিনা। এরপর আমরা দেখতে পাই মাকি নিজেই কল করে ডক্টর কুজুকে দেখা করার জন্য ডেকেছে। মাকি মূলত তার বাবার হত্যার বদলা নেওয়ার জন্য এখানে এসেছে। সে নিজে যদিও আক্রান্ত হয়নি, কিন্তু তার রক্ত কারো বডিতে পড়লে সে আক্রান্ত হয়ে যাবে। মাকি সেখানে ব্লেড দিয়ে নিজের হাত কেটে অন্যদেরকে ইনফেক্ট করার চেষ্টা করে, কিন্তু তারা মাকিকে আটকে ফেলে। কিছুক্ষণ পর এল সেখানে দৌড়ে আসে। এখানে এলের দৌড়ানোর স্টাইল কার কেমন লাগলো জানি না, তবে আমার কাছে অনেক ফানি লেগেছে। এল সেখানে গিয়ে মাকিকে পায় না, তবে মাকির ব্যাগটা খুঁজে পায়। ফিরে এসে এল প্রফেসরকে বলে, ডক্টর কুজো জানে মাকির বডিতে যে কোনো সময় ভাইরাস আক্রমণ করবে, এতে তারা নিজেরাও আক্রান্ত হয়ে মারা যেতে পারে। কিন্তু তবুও তারা মাকিকে নিয়ে গেছে। এর কারণ হচ্ছে মাকির বডিতে করে সহজে এই ভাইরাস এক দেশ থেকে অন্য দেশে ট্রান্সপোর্ট করা যাবে, এতে পুলিশরাও কোনো প্রকার সন্দেহ করবে না। তখন প্রফেসর বলে, অ্যান্টিডোট তৈরি হয়ে গেছে, মানে প্রফেসর সফল হয়েছে। এল তখন প্রফেসরকে দ্রুত যতগুলো সম্ভব অ্যান্টিডোট তৈরি করে দিতে বলে। এরপর এল এফবিআই এজেন্ট সুরুগার সাথে কোথাও যাওয়ার জন্য রওনা দেয়। এল বলে মাতুবা ডক্টর কুজোর প্ল্যান মতো কাজ করছে না, সে এই ভাইরাস বিক্রি করতে চায়, আর তাই তারা সবচেয়ে ব্যবসাজনক কোনো দেশে যাবে যেখানে এই ভাইরাস অনেক চড়া মূল্যে বিক্রি করা যাবে। এদিকে আমরা দেখতে পাই সত্যি ডক্টর কুজো আর মাতুবা মাকিকে সেন্সলেস করে রোগী সাজিয়ে এয়ারপোর্টে নিয়ে এসেছে। অন্যদিকে সুরুগা এলকে ডেথ নোটের ব্যাপারে জিজ্ঞেস করে। এল বলে সে ডেথ নোটগুলো পুড়িয়ে ফেলেছে, তাই সে এই কেসে সুরুগাকে সাহায্য করতে পারবে না। তখন সুরুগা বলে কিন্তু তবুও সে এলকে হেল্প করতে চায়। মাকিকে নিয়ে ডক্টর কুজো প্লেনে উঠে যায়, কিন্তু তখনই অ্যানাউন্স করা হয় যে রানওয়েতে একটা গাড়ি দেখা গেছে, তাই প্লেন টেক অফ করতে লেট হবে। ডক্টর কুজো বুঝে যায় এল তাদেরকে ধরতে আসছে। তখন কুজো দ্রুত মাকির হাত কিছুটা কেটে দেয়, এতে একটু রক্ত মাতুবার হাতে পড়ে যায়। এরপর ধীরে ধীরে প্লেনে থাকা সবাই ভাইরাসে আক্রান্ত হতে শুরু করে। মাতুবার অবস্থা খারাপ হয়ে যেতে থাকে। মাতুবা কুজোকে দ্রুত অ্যান্টিডোট বের করে তাকে ইনজেক্ট করতে বলে। তখন কুজো বলে সে কোনো অ্যান্টিডোট তৈরি করেনি, মানে সে মাতুবাকে ধোঁকা দিয়েছে। তার একমাত্র লক্ষ্য হচ্ছে পৃথিবী থেকে মানুষের পরিমাণ কমিয়ে দেওয়া, যাতে পৃথিবীর ইকোসিস্টেম আবারও ঠিক হতে পারে। তারা সবাই আজকে এখানেই মারা যাবে। মাতুবা বলে সে মারা যেতে চায় না, তবে কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্করভাবে তার মৃত্যু হয়। তাদের মধ্যে একজন পাইলটদেরকে সরিয়ে নিজে প্লেনটাকে টেক অফ করার চেষ্টা করতে থাকে। প্লেন যখন চালু হয়ে যায় তখন এল দ্রুত এসে লাফিয়ে প্লেনের দরজায় ঝুলে পড়ে। এখানেই আমরা সর্বপ্রথম এলকে এমন ফিজিক্যাল কিছু করতে দেখি। এরপর প্লেনের ভিতরে গিয়ে এল কুজোকে বলে সে পৃথিবীর ইকোসিস্টেমকে বাঁচানোর জন্য মানুষকে হত্যা করতে চাইছে, কিন্তু কারণ যাই হোক না কেন মানুষকে হত্যা করা সবসময়ই খারাপ। কুজো বলে এখন আর কিছুই করার নেই, অনেক দেরি হয়ে গেছে। এল অ্যান্টিডোট দেখিয়ে বলে এখনো দেরি হয়নি। মাকি বলে প্লেন টেক অফ করবেই, এল কোনোভাবেই আটকাতে পারবে না। তখন এল তার বানানো ছোট ডিভাইসটা দেখিয়ে বলে এই মেশিনের ম্যাগনেটিক ওয়েভের কারণে প্লেন ক্র্যাশ করবে। প্লেন যদি সমুদ্রে ক্র্যাশ করে তাহলে ভাইরাসও সমুদ্রে শেষ হয়ে যাবে, চেকমেট। তখনই ভাইরাসে আক্রান্ত হয়ে কুজো প্রায় মারাই যাচ্ছিল। এল বুঝতে পারে কুজো আসলে পৃথিবীর ভালোই চেয়েছে, কিন্তু তার বাছাই করা পথটা খারাপ ছিল। এল কুজোকে আবারও প্রথম থেকে সবকিছু শুরু করতে বলে, কিন্তু এবার সঠিক পথে, আর কুজোকে অ্যান্টিডোট ইনজেক্ট করে দেয়। এল বাকি অ্যান্টিডোটগুলো সবাইকে ইনজেক্ট করে দিতে বলে যাতে সবাইকে বাঁচানো যায়। এদিকে প্লেন চালানোর লোকটা মারা যাওয়ায় প্লেনটা এয়ারপোর্টের দিকে ক্র্যাশ করতে যাচ্ছিল। তখন এল নিজে গিয়ে প্লেনের কন্ট্রোল নিয়ে ব্রেক করে। শেষ মুহূর্তে এল প্লেনটাকে থামাতে সফল হয়। এভাবেই প্লেনের সবাই বেঁচে যায়। এরপর মাকি তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কুজোকে মারতে যায়। এল মাকিকে সান্ত্বনা দিয়ে বলে প্রতিশোধ নিলে কিছুই চেঞ্জ হবে না। এরপর পুলিশ এসে সবাইকে উদ্ধার করে। এল এজেন্ট সুরুগা আর প্রফেসরের সাথে দেখা করে তাদেরকে ধন্যবাদ জানায়। এই ঘটনার পর এলের কাছে আর মাত্র একদিন বাকি। এল এফের পাঠানো বাচ্চাটাকে ওয়েমিস হাউজে রেখে আসে। এটা মূলত একটা অরফানেজ, এখানেই এল সহ বাকি এজেন্টরা বড় হয়েছিল। এল বাচ্চাটাকে বলে সে যেন একটা কথা সবসময় মনে রাখে, একজন মানুষ যতই বুদ্ধিমান হোক না কেন একা একা পৃথিবী চেঞ্জ করা যায় না। এরপর এল সেই বাচ্চাটার নাম দেয় নিয়ার। এরপর সেই বাচ্চাটাকে তার পছন্দের গিফট দিয়ে এল সেখান থেকে চলে আসে। এল মনে মনে বলে ওয়াটারি, আমি আরও কিছু সময় এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই। মুভির এই সিনটাতে কেন জানি না আমি অনেকটাই কষ্ট পেয়েছি। এখানেই মুভি শেষ হয়।
পোস্ট ক্রেডিট সিনে অ্যালের মৃত্যুর দিনে অ্যালকে চকলেট খেতে দেখানো হয়। এখানে দি গ্রেটেস্ট ডিটেকটিভ অ্যালের জীবনের সমাপ্তি ঘটে। এরই সাথে সাথে ডেথ নোটেরও দি এন্ড হয়। এরপর ডেথ নোটের আর কোনো পর্ব নেই। তো ডেথ নোটের সবগুলো গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সামনে এরকম আরও অনেক থ্রিলার গল্প নিয়ে আসার চেষ্টা করব। সো এক্সপ্লেন ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। আর এরকম আরও এক্সপ্লেন দিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। বাই বাই।